এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। নির্বাহী আদেশের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়া বা কার্যক্রম বাতিল হওয়া বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা আমরা আমাদের দলের পক্ষ থেকে নীতিগতভাবে আমরা কখনোই একমত নই। যা কিছুই হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। আমরাই প্রথম আইন সংশোধনের জন্য আহ্বান জানিয়েছিলাম। আইসিটি অ্যাক্ট, যেটা মানবতা বিরোধী অপরাধের যে আদালত, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে পরিবর্তন নিয়ে এসে সেই আইনেই আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা বিচার দাবি করেছি। আমার জানা মতো এখনো পর্যন্ত সরকার সেই আইনে কোনো মামলা দায়ের করেনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের জন্য। আইনটা পরিবর্তন হয়েছে আমাদের দাবির প্রেক্ষিতে, সেটা আপনারা জানেন। সেই আইনে রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসেবে বিচারের জন্য গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ ইত্যাদি অপরাধে বিচারের জন্য বিধান করা হয়েছে, শাস্তির বিধান করা হয়েছে, রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার বিধান করা হয়েছে এবং জরিমানার বিধান করা হয়েছে। রাজনৈতিক দলের সম্পত্তি বা অন্যান্য যা কিছুই থাকবে সবকিছু ফরফিট করার ব্যবস্থা সেই আইনে লেখা আছে। কিন্তু সেই আইনের অধীনে, এবং এই আইনটা সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে সমর্থিত আইন, সেই আইনের বিধান অনুসারে সরকার ইচ্ছা করলে এখনই আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। সেটার জন্য প্রসিকিউশন টিমকে ইনস্ট্রাকশন দিলে ইতিমধ্যে অনেক সাক্ষ্য, প্রমাণ, ভিডিও, অডিও এবং প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া অনেক সাক্ষ্য আছে, অনেক বাস্তব উইটনেসও আছে। সরকার এখনো পর্যন্ত সেটা করে নাই, আশা করি করবে। এখন মাননীয় প্রধান উপদেষ্টার প্রশ্নে সেই ব্যাখ্যাটা থাকলে ভালো হতো যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে বা সাসপেন্ডেড করেছে এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সংগত কারণেই। কারণ আওয়ামী লীগের যে তৎপরতা গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখেছি, তাতে আওয়ামী লীগের মধ্যে কোনো রকমের অনুশোচনা আসেনি, জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি, উল্টো গণ অভ্যুত্থানকারীকে তারা অপরাধী হিসেবে চিহ্নিত করছে এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য এবং বাংলাদেশে বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার জন্য তাদের পতিত স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেটার অডিও আছে, ভিডিও আছে এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং মহানগরে, ঢাকায় তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে। রাজনৈতিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সুতরাং এটা বেআইনি। আজকেও শুনলাম বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট সংলগ্ন বোধহয় কিছু লোক ছাত্রলীগ, আওয়ামী লীগ নামধারী ঝটিকা মিছিল দেওয়ার একটা খবর জানতে পেরেছি এবং এখন দেখা যাচ্ছে প্রতি মাসে কয়েকবার করে তারা এই উদ্যোগটা নেয়। তাতে করে জনমনে যে শঙ্কা আছে যে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করতে পারে, সেটা আমাদের কাছে মনে হচ্ছে এটা সত্যি এবং সেই কার্যক্রম হয়তো তারা আরো ভবিষ্যতে বৃদ্ধি করতে পারে। সুতরাং সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি কঠোর হতে হবে এই জাতীয় তৎপরতা বন্ধ করার জন্য। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে বিএনপির অবস্থানটা কি? অবস্থানটা কি? আগের প্রশ্নের একটা অংশ আপনাদের বাদ রয়ে গেছে, যে সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি এক পর্যায়ে বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে কিন্তু তার মেয়াদ বলা নাই, এই মেয়াদটা ওনারাই ঠিক করবেন। অনেকে নাকি চায় 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর থাকলেও ভালো।
এই প্রসঙ্গটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন না করলেই ভালো করতেন। যদিও আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের কাছে যে মতামতটা অ্যাডভাইজারি রুলটা অনুসারে যে মতামত জানতে চাওয়া হয়েছিল, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ গ্রহণের কথা বলা হয়েছে, কিন্তু মেয়াদের কথা বলা না। সেটা সত্য, কিন্তু মেয়াদ তো মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। তিনি ডিসেম্বরে ইলেকশন দেন নাই, ফেব্রুয়ারিতে দিয়েছেন, এবং সেই ইলেকশনটা তফসিল ঘোষণার অপেক্ষায় আছি আমরা। সুতরাং এভাবে বললেই ভালো হতো যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার, যেটা বাই নেচার সংকটকালীন সরকার, তাদের দায়িত্বই হয় যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটানো। সেটা আমরা নেপালে দেখলাম, যেদিনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে যিনি শপথ নিয়েছেন, তিনি সেই দিনই ঘোষণা দিয়েছেন কোন তারিখে নির্বাচন হবে। পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান পরিস্থিতিতে দেখা গেছে, যেখানে দ্রুত ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটা হয় না, গণতান্ত্রিক উত্তরণটা হয় না, সেখানে কলহ, বিবাদ, এমনকি গৃহযুদ্ধ হয়। তো সুতরাং এটা আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে আমরা এখনো সবাই ঐক্যবদ্ধ আছি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা আছে সেটা শক্তিশালী আছে। যদিও আমাদের মধ্যে বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক, গণতান্ত্রিক চর্চা হবে, কিন্তু দিন শেষে আমরা সবাই গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবো। ভাইয়া, যেটা বলছিলাম যে আসলে এখন যে অবস্থা, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, এই অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে রাখার বিষয়ে বিএনপির অবস্থান নেই। একটু আগেই তো সেই কথা বললাম যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। আদালতে নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কিনা। কারণ যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, দীর্ঘ 16-17 বছর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম রেখেছিল, এবং যারা গুম, খুন, হত্যা সহ অসংখ্য মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিনাশ করেছে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে, অপরাজনীতির মধ্য দিয়ে, তাদের বিচার বাংলাদেশের মানুষ চায়। গণ অভ্যুত্থানের একটি বার্তা হচ্ছে এই গণহত্যাকারীদের বিচার হতেই হবে। তো সুতরাং আওয়ামী লীগকে যারা পরিচালনা করছে ব্যক্তি হিসেবে, যারা সরকারে ছিল, অবৈধ হলেও তো সরকারে ছিল, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রী, এমপি এবং তার দোসরদের ব্যক্তিগতভাবে তাদের অপরাধের জন্য আইসিটি কোর্টে মামলা দায়ের হয়েছে অনেকের বিরুদ্ধে, আরো অনেক হবে, কিন্তু দল হিসাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। সুতরাং রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত আইসিটি কোর্টে। আগে আইন ছিল না, এখন তো আইন সংশোধন হয়েছে। তাহলে এটা সাব্যস্ত হবে আদালতের মাধ্যমে। আর জনগণের রায় তো জনগণ দিয়েই দিয়েছে 5ই আগস্ট, যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি জনগণ চায় না। কারণ আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কোনোদিন গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো গণতন্ত্রের, তাদের ডিএনএ তে কোনোদিন গণতন্ত্র ছিল না। তারা সবসময় ফেসিলিটি আচরণ করেছে। আওয়ামী লীগের শাসন আমল 1971 পরবর্তীতে 1973 আমরা দেখেছি, 1974 দেখেছি, 1975 আওয়ামী লীগ নিজেই বিলুপ্ত হয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করেছে। তারা হত্যার রাজনীতি করেছে, সন্ত্রাসের রাজনীতি করেছে, গুমের রাজনীতি করেছে। বাংলাদেশের রাজনীতিতে যত রকমের অত্যাচার, অনাচার, গুম, খুন, হত্যা সবকিছুই শুরু হয়েছে আওয়ামী লীগের শাসন আমল থেকে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গেলে বাংলাদেশের মানুষকে একটা মহাকাব্য রচনা করতে হবে তাদের অনাচারের জন্য। তো সুতরাং আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা বিতাড়িত হয়েছে। তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণ জবাব দিয়েছে, এবং সামনের দিনেও আইনানুগভাবে আদালতের মাধ্যমে সেটা সাব্যস্ত হওয়া উচিত।
এবং ভবিষ্যতেও জনগণ সেটা নির্ধারণ করবে। সুতরাং এটা বিএনপির কোনো বিষয় না। তাহলে নির্বাচন প্রসঙ্গ যখন আসলো, তো নির্বাচন নিয়ে তো আপনাদের পরিকল্পনা প্রস্তুতি সবই আছে। তো এখন পর্যন্ত আমরা একটা দৃশ্যমান দেখি নাই যে আসলে সারা দেশে বিএনপি যেহেতু অনেক বড় দল, প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকে। এখন আপনাদের একক প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনাদের অবশ্যই পরিকল্পনা আছে, আপনারা কাজ করছেন। তো এটা আসলে দৃশ্যমান কবে হবে? বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক উদারনৈতিক রাজনৈতিক দল। আমাদের প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে। শুধু 2 জন নয়, অনেক আসনে আমাদের 5-7 জন 10 জন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানুগভাবে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব, সেটা তখন ফাইনাল হবে। আলাদা ভাই, বিষয়টা হচ্ছে যে কয়েকটা গণমাধ্যমে এসেছে যে আপনারা গ্রিন সিগন্যাল দিয়েছেন এমন অনেক, এটা আসলে কতটা সত্য? দেয়ার প্রক্রিয়ায় আছি, পত্রিকার সংবাদ প্রক্রিয়ায় আছি আমরা, সিলেকশন প্রক্রিয়া। সেটা সত্য নয় না, এখনো পর্যন্ত দেয়া হয়নি, আমরা প্রক্রিয়ায় আছি, খুব শিগগিরই দেয়া। সেক্ষেত্রে দেরি হলে এখন পর্যন্ত অনেকে মনে করছে যে একক প্রার্থী ঘোষণা না করার কারণে তৃণমূলের তারা কার পক্ষে কাজ করবে সে নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। না, সেই দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা সম্ভাব্য সকল প্রার্থীদের কাছে মেসেজ দিয়েছি, বলে দিয়েছি যে সবাই একই বক্তব্য দিবে, ধানের শীষের পক্ষে। যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখন একাধিক প্রার্থী, তারা তো নিজের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। সবশেষ স্থায়ী কমিটির বৈঠকে আপনি ছিলেন। আমরা যেটা বিভিন্ন গণমাধ্যমে বরাতে যেটা জানতে পেরেছি, আসলে সারা দেশে নির্বাচন কেন্দ্রিক আপনারা একটা নতুন করে কর্মসূচি দিবেন, এটা কবে থেকে শুরু হতে যাচ্ছে? নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি তো না, জনসংযোগ হতে পারে। নির্বাচন আমরা চাই, জনগণ চায়, সারা বাংলাদেশ চায়, সারা পৃথিবী চায়। এখানে কর্মসূচির কোনো বিষয় নেই। আমরা নির্বাচন কেন্দ্রিক যাতে জনসংযোগটা বাড়ে এবং আমাদের বার্তাটা জনগণের কাছে যায়, ভোটারদের কাছে যায়, সেটা আমরা আরো জোরদার করব। প্রচারণাটা, এটা প্রচারণা হতে পারে, কর্মসূচি না। কবে থেকে শুরু? সেটা চলছে কাজ, হয়তো আমরা আর একটু গতি বাড়াবো বা পরিধি বাড়াবো। জাতীয় ঐক্য কমিশনের সাথে আপনারা শেষবারের মতো বসতে যাচ্ছেন 5 তারিখ। বলা হয়েছে 10 তারিখের আগেই তারা চূড়ান্ত ভাবে করা হবে, রাজনৈতিক দলগুলোর 15 তারিখের আগেই সিগনেচার নেওয়া হবে। শেষমেশ এই জুলাই সনদ হচ্ছে কিনা? কারণ আমরা জানি যে আপনারা বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা স্পষ্ট দূরত্ব রয়েছে, এনসিপিও এক একজন এক একভাবে চায় একটি দল। সেক্ষেত্রে শেষমেশ জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, কিংবা বিএনপি তার অবস্থানের কোনো পরিবর্তন এনেছে? সম্পূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে উচ্চকক্ষ ক্লিয়ার হওয়ার আসলে সম্ভাবনা আছে। স্পষ্ট জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, যে আসলে বিএনপি এটাও মানে এতর্গত ভাবে ওটা এগ্রি করে আর কি, উচ্চকক্ষের বিয়ারের বিষয়টা। জুলাই জাতীয় সনদ 2025 নামে সেই দলিলটা প্রণীত হয়েছে। আলাপ আলোচনা এখন চলছে বাস্তবায়নের প্রকৃতি নিয়ে, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। বাস্তবায়নের প্রক্রিয়াতে কয়েকবার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ঐকমত্য কমিশন একটা এক্সপার্ট টিম গঠন করেছেন, তারা কয়েকবার মতামত দিয়েছে, সুপারিশ দিয়েছে, তার ভিত্তিতেও আলাপ আলোচনা হয়েছে। যেটা গত আলাপ আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে তারা দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ যোগাযোগের জন্য কিছু সময় দিচ্ছেন এবং এক্সপার্ট কমিটির সাথে ইতিমধ্যে দলের পক্ষ থেকে যে প্রাপ্ত মতামত সেগুলো নিয়ে আলোচনা করবেন এবং তারা আবার রিফাইন্ড আর একটা প্রস্তাব বা প্রস্তাব সমূহ আনবেন। তার মধ্যে কয়েকটা আছে। একটা আছে আমাদের পক্ষ থেকে আমরা বলেছি কনস্টিটিউশনাল অর্ডার, যেটা প্রস্তাব কয়েকটি দল করেছে বা এক্সপার্ট কমিটির পক্ষ থেকে এসছে,
আমরা মনে করেছি সেরকম কোনো কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে সংবিধান পরিবর্তন এবং ইমিডিয়েট কার্যকারিতা দেয়া যায় না। তবে সেটার বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলে তার জন্য আমরা আর্টিকেল 106 অনুসারে আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। সে একটা প্রস্তাব আমরা দিয়েছি। দ্বিতীয় প্রস্তাব তারা দিয়েছিলেন যে উইথ ইমিডিয়েট ইফেক্ট সহ, মানে এখনই কার্যকর হবে সেরকম সহ কনস্টিটিউশনাল অর্ডার প্রক্লেম করার পরে তার ভিত্তিতে একটা রেফারেন্ডাম নেই, গণভোট। কবে? যেদিন জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে সেদিন একই সাথে, আলাদা একটা ব্যালটে। এর মধ্যে একটা অংশকে আমরা ভালো প্রস্তাব মনে করেছি। কোনটা? হ্যাঁ, জুলাই জাতীয় সনদের প্রস্তাব বা জুলাই জাতীয় সনদ এর পক্ষে জনগণ আছে কিনা, চায় কিনা এই সংস্কার, সেটা হ্যাঁ অথবা না নেওয়া হতে পারে আলাদা ব্যালটে নির্বাচনের দিনে, কি দিনে। সেটা আমাদের পক্ষে যুক্তি হচ্ছে, নির্বাচনে নির্বাচিত হবে এমপিরা, তারা জাতীয় সংসদে যাবে, আইন কানুন পাশ করবে, সংবিধান পরিবর্তন করবে, জেনারেল ফাংশন। তবে গণভোটের মধ্য দিয়ে যদি জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ মত দেয়, তখন সেটা বাধ্যতামূলক হবে যে এই সনদে যা কিছু আছে সমস্ত এমপিরা বাধ্যতামূলকভাবে সেটা বাস্তবায়ন করবে। আমরা এটাকে ভালো প্রস্তাব মনে করেছি, হতে পারে। তৃতীয় আর একটা প্রস্তাব দিয়েছে যে দিন পার্লামেন্টে এই সংস্কারটা পাশ হবে, সংবিধান সংশোধনী জুলাই সনদের অন্তর্ভুক্তগুলো, সেটা ওই পূর্বতন ডেট থেকে যেদিন কনস্টিটিউশনাল অর্ডার পাশ করা হবে সেদিন থেকে কার্যকর হবে। আমরা এটার সাথে দ্বিমত পোষণ করছি, কারণ এখনই কনস্টিটিউশনের প্রভিশনগুলো যদি পরিবর্তন হয়ে গেছে ধরা হয়, তাহলে দেশে দুইটা কনস্টিটিউশন প্রিভেইল করবে, সেটা সুপ্রিম কোর্ট মানবে কিনা। সাধারণ জনগণের রাইট আছে যে কোনো বিষয়ে এটা কোর্টে প্রশ্ন তোলার জন্য, তার ব্যক্তি সম্পদ অথবা অন্যভাবে যদি তার ক্ষতিগ্রস্ত হয়, অথবা আইনি রাইট আছে, অথবা রিট পিটিশনে যেতে পারে, মৌলিক অধিকার হিসেবে যেতে পারে। তখন কোর্ট কি বলবে? আমরা বলেছি সেই জন্য আগেই আমরা কোর্টের সাজেশনটা নিই। আদারওয়াইজ তখন কোর্ট বলবে যে সংবিধান পরিবর্তন হয়েছে, এই ফোরাম কোনটা, কারা করেছে, কোন কর্তৃত্ব করেছে, সেই প্রশ্ন আসবে। তো সুতরাং আমরা ওই তৃতীয় প্রস্তাবে একমত হইনি। এখন আরো কিছু আলাপ আলোচনা চলছে, কিভাবে কি করলে আইনানুগভাবে এই জুলাই জাতীয় সনদের সংবিধানের অংশটুকু বাস্তবায়ন করা যায়। কারণ সংবিধান ছাড়া অন্যান্য প্রস্তাবগুলো এই সরকারের সময় বাস্তবায়নের জন্য সবাই একমত হয়েছে। আমরা সেটা আইন পাশের মানে অর্ডিন্যান্স পাশের মধ্যে দিয়ে হতে পারে, নির্বাহী আদেশের মধ্যে দিয়ে হতে পারে, বা অন্যান্য বৈধ প্রক্রিয়ায় হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র 19টা পয়েন্ট যেগুলো সংবিধানকে স্পর্শ করে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছে। তা আমরা মনে করি যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সেই সাংবিধানিক পরিবর্তনটা আনা প্রয়োজন। অন্যথায় বাংলাদেশে একটা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট হবে, যে খারাপ নজিরটা সব সময় ব্যবহার হওয়ার জন্য সামনের দিনে এটা দাবি উত্থাপন করতে পারে, এবং তাতে করে রাষ্ট্রের সবসময় একটা অস্থিরতা বিরাজ করবে। তো সুতরাং যে কোনো বিষয় যেটা এখনই প্রয়োজন হচ্ছে না সংবিধান ভায়োলেট করার জন্য বা কার্যকর করার জন্য, সেটা এখনই অসাংবিধানিক প্রক্রিয়ায় যদি আমরা অনুমতি দেই বা এগ্রিড হই, সেটা ভবিষ্যতের জন্য রাষ্ট্রীয় জীবনে অস্থিরতা সৃষ্টির একটা ব্যাপক ক্রনিক ডিজিজ হিসেবে থেকে যাবে। সেটা কখনো ঠিক হবে না। অনেকে অনেক প্রশ্ন তুলতে পারেন যে ইতিমধ্যে কনস্টিটিউশনের কিছু কিছু প্রভিশন ভায়োলেট হয়েছে, হতে পারে, কিন্তু সেই ভায়োলেশনটাকে লেজিটিমেসি দেওয়ার জন্যই তো সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হয়েছে 106 ধারা অনুসারে, অনুচ্ছেদ অনুসারে। যখন অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সরকার ছিল না, সরকার প্রতিষ্ঠা করতে হয়েছে, সুতরাং সেই বিধানটার জন্যই তো 106 আছে। সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছে, তার মধ্য দিয়ে যদি দুই একটা আর্টিকেলের কোনো ক্লজ যদি ভায়োলেশন হয়, সেটা তো ওইখানেই কভার করা আছে অনুমতির মধ্যে। এখন যদি বলা হয় যে এখনই তো সংবিধান মানা হয়নি, আপনি সংবিধান করছেন কেন? আমি সংবিধান করছি এই কারণেই, যারা বলছে জাস্টিস শাহাবুদ্দিন আহমদকে নিয়োগের সময় তো বিধান ছিল না বলেই ঐকমত্য হয়েছে, পরে সবাই সেটা ফুলফিল করেছে, কিন্তু সেই রকম পজিশন তো এখন নেই। যে সমস্ত বিষয়গুলো এখনই না করলে নয়, অ্যাড্রেস না করলে নয়,
সেরকম কোনো বিষয় থাকলে আবার ঐক্যমত্য হবে। কিন্তু আমরা যেগুলো এখন জরুরি নয়, জাতীয় জীবনে কোনো সংকট সৃষ্টি করছে না, সেই বিষয়গুলোকে আমরা নিজেরা এখন অন্যভাবে টেনে নিয়ে আসা জাতীয় জীবনের জন্য একটা গভীর সংকটের সৃষ্টি হবে। তা আমরা চাই না সেরকম কিছু হোক। আশা করি রাজনৈতিক দলগুলো সেটা অনুধাবন করবে, জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা একটা বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঐক্যমত্যে আসতে পারবো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কিন্তু জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যদি আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয় আমরা সেই সনদ যেভাবে প্রণীত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। একটা প্রশ্ন সবার সঙ্গে আসন বন্টন নিয়ে বিষয়টা কিরকম দাঁড়ানো? কেউ কেউ লিখেছে অলরেডি যে 50টা আসন দেওয়া হতে পারে, আপনার কাছে কি শুনতেছে? আমার শোনা যাচ্ছে কিছু আসন প্রার্থী দিবেন না, এরকম শোনা যাচ্ছে। ভাগাভাগি হচ্ছে কি যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। এবং জোটের সাথে আমাদের সেই বিষয়ে আলোচনা হচ্ছে।